The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. ডাক্তার বলেছে ভগবানের ওপরে আপনারা ছেড়ে দিন, 10-12 দিন বিনা ট্রিটমেন্টে তারা ফেলে রেখেছিল, 10 থেকে 12 দিন, যেহেতু আমি টাকাটা দিতে পারিনি বলে। এবং স্বাস্থ্যসাথী বলছে এখানে স্বাস্থ্যসাথী হয় না, স্বাস্থ্যসাথী আমরা নেব না। প্রথমে আমাকে কিন্তু ওরা একদম কনফার্ম আমাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে স্বাস্থ্যসাথী নেওয়া হবে, এবং তারপরে স্বাস্থ্যসাথী ওরা পুরোপুরি ডিনাই করে। তার ভিকটিমের বেড শিওর হয়ে গেছে, এর বাবার পুরো পোকা ধরে গেছে পিঠে, কোনো বেড শিওর হয়ে গেছে, ইভেন জিপ কেটে দিয়েছে, জিপ কেটে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কত নৃশংস! যখন আমি পুলিশকে ফোন করি আপনারা এফআইআর করবে কিনা, এতগুলো অফেন্স হয়েছে, পুলিশ বলে স্বাস্থ্য ভবন থেকে পারমিশন নিয়ে আসুন। হেলথ সেক্রেটারি, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি পার্সোনালি হোয়াটসঅ্যাপে সবকিছু জানানো হয়েছে, বাট কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কোঠারি হসপিটালের সঙ্গে রাজ্য সরকারের নেক্সাস। আর স্বাস্থ্যসাথীর যে একটা প্রচার করা হয় ভোটের জন্য যে স্বাস্থ্যসাথী এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, স্বাস্থ্যসাথীর মুখোশ উন্মোচন হয়ে গেছে। ঘটনা নতুন নয়। এর আগেও কলকাতার অন্যতম বেসরকারি কোঠারি হাসপাতালের বিরুদ্ধে রোগী অবহেলা ও পরিষেবার নামে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিছুদিন আগেই ক্রেতা সুরক্ষা দপ্তরের আদালতে এক মহিলা চিকিৎসকের অবহেলাজনিত মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকারও বেশি এবং মামলার খরচ বাবদ আরও 2 লক্ষ টাকা ঘোষণা করে ক্রেতা সুরক্ষা আদালত। সেই অর্থ 6 মাসের মধ্যে অভিযোগকারীকে দেওয়ার কথা ছিল। তারও আগে বহুবার দোষী সাব্যস্ত হয়েছে কোঠারি হাসপাতাল। মুখ্যমন্ত্রীর বারবার সতর্কতাকেও কর্ণপাত করে না কর্পোরেট পরিচালিত এই সব বেসরকারি হাসপাতাল। তার সাম্প্রতিক নিদর্শন এই ঘটনা। জনৈক সিভিক ভলেন্টিয়ার তার বাবার মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হওয়ায় কোঠারি হাসপাতালে ভর্তি করেন। ভর্তির আগে বলা হয়েছিল রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড প্রযোজ্য হবে। প্রথমে দমদম অঞ্চলের এক নার্সিংহোমে ভর্তি হওয়ায় সেখানেই মেডিক্লেমের টাকা তারা আদায় করে নেয়। সম্বল ছিল স্বাস্থ্যসাথী। সেই স্বাস্থ্যসাথী কার্ড নিতে কোঠারি হাসপাতাল অস্বীকার করে। অসহায় পুত্র রাজ্যের শাসক দলের নেতা ও মন্ত্রীদের দরজায় দরজায় ঘুরেও লাভ হয়নি। রীতিমতো ধার দেনা করে মায়ের গয়না বেচে কিছু টাকা জোগাড় করলেও অমিত যাদব হাসপাতাল থেকে তার বাবাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারেনি চিকিৎসার জন্য। মাত্র 3 দিনেই 5 লক্ষ টাকার বেশি বিল করে দেয় কোঠারি হাসপাতাল। শেষ পর্যন্ত এক মানবিক আইনজীবীর সাহায্যে রীতিমতো যুদ্ধ করে অসুস্থ বাবাকে সরকারি হাসপাতালে ভর্তি করে, কিন্তু সেখানে রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ, স্বাস্থ্য দপ্তর মুখে কুলুপ এঁটেছে। রোগীর পরিবারের অভিযোগ, টাকা দিতে না পারায় রীতিমতো দিনের পর দিন বিনা চিকিৎসায় রোগীকে ফেলে রাখা হয়েছিল। মনে রাখা দরকার, 76 বছর আগে পর্যন্ত আমরা যে ইংরেজদের দাস ছিলাম, সেই ব্রিটেনের চিকিৎসা পরিষেবার 30% ব্যয়ভার গ্রহণ করে সেই রাষ্ট্র। চীনে গ্রহণ করে 58%। এমনকি আমেরিকার মতো ধনী দেশও 50%-এর বেশি দায় নেয়। রাজ্যের স্বাস্থ্যসাথী বা কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যের টাকার বেশিরভাগ দালাল মারফত হাসপাতাল পরিচালন কমিটি পকেটস্থ করে নেয়। নীতি আয়োগের হেলথ ইন্স্যুরেন্স ফর ইন্ডিয়াস মিসিং মিডল প্রতিবেদনে বলা হয়েছে, আজও দেশের 40 কোটি মানুষ আর্থিক স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত, অর্থাৎ বিমাবিহীন। একে বিমার রাশি আকাশ ছোঁয়া, জিএসটি 18%। জিএসটি কমানোর দাবি কেন্দ্রীয় সরকার বারবার প্রত্যাখ্যান করেছে। অথচ বিশ্বের দিকে নজর দিলে দেখব, চীনে 6% কর থাকলেও বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি, জাপান সেখানে কোনো কর রাখা হয়নি স্বাস্থ্য বিমায়। ভুলে গেলে চলবে না, 2002 সালে সকলের জন্য স্বাস্থ্য থেকে সরে আসে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যক্ষেত্রে সংস্কারের বিষয়টি খতিয়ে দেখার ভার পায় প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য উপদেষ্টা কমিটি, যার প্রধান মুকেশ আম্বানি ও কুমার মঙ্গলম। ফলে
স্বাস্থ্য বেসরকারি লগ্নির মুনাফাকে মাথায় রেখে স্বাস্থ্যনীতি তৈরি হতে থাকে। দিকে দিকে গড়ে উঠতে থাকে বেসরকারি হাসপাতাল। কর ছাড়ের জন্য রিসার্চ ইনস্টিটিউট, বিনামূল্যে জমি, এসব নিয়ে ব্যবসা জনস্বাস্থ্যে বিনিয়োগ কমিয়ে দেয়। বিজ্ঞাপনে টাকা খরচ বাড়ে। 2017-তে মোদী সরকার মৌলিক অধিকার শব্দের বদলে আশ্বাস শব্দটি জুড়ে নেয়। সেই ট্র্যাডিশন আজও চলছে, যার ফলশ্রুতি সদ্য সদ্য এই ঘটনা। বঙ্গ টিভির সঙ্গে একটি সাক্ষাৎকার দেখুন আগে, তারপর আমরা বলবো আইনজীবী ও কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক আশফাক আহমেদের সঙ্গে কি কথোপকথন হলো। স্বাস্থ্যসাথী নিয়ে ব্যাপারটা হচ্ছে, গত মাসের 14 তারিখে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। ব্রেন স্ট্রোক হওয়ায় আমি আমাদের দমদম এয়ারপোর্টে ওখানে ফনিক্স নার্সিংহোমে আমরা ভর্তি করি। প্রথমে আমার একটা মেডিক্লেম ছিল, মেডিক্লেমে 1,80,000 টাকা আমার ওখানে মেডিক্লেমে ছিল। এবার ওখানে 14 তারিখ দিয়ে 28 তারিখ অব্দি ওই হসপিটালে থাকার পরে বাবার সিরিয়াস হয়ে যায়। তো সিরিয়াস হয়ে যাওয়ায় আমি কোঠারি হসপিটালের সাথে যোগাযোগ করি। কোঠারি হসপিটাল আমাকে বলে যে আমাদের এখানে স্বাস্থ্যসাথী এবং মেডিক্লেম দুটোই আমরা এখানে একসেপ্ট করি। তো আমরা সেই মতো রীতিমতো ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমরা কোঠারি হসপিটালে নিয়ে যাই, এবং কোঠারি হসপিটালে নিয়ে যাওয়ায় প্রথমে আমরা মেডিক্লেমটা দিই। এবার মেডিক্লেমে কোনো কারণে আমাদের যেখানে প্রথমে ভর্তি করেছিলাম ওখানে আমাদের টাকাটা ওখান দিয়ে কেটে নিয়েছিল, তা আমি সেটা দেখিনি। এবার পরবর্তীকালে আমাকে ওই মেডিক্লেমটা দেওয়ার পরে 2 দিন পরে আমাকে বলছে যে আপনার মেডিক্লেমে টাকা নেই, আপনাকে ক্যাশ টাকা দিতে হবে। আমি বললাম তো আপনি যে বললেন যে স্বাস্থ্যসাথী তারপরেও যে নেওয়া হবে, বলছে না স্বাস্থ্যসাথী আমরা এখানে নিই না। আমি বললাম যে আপনাকে বাই ফোনে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম তখন তো বলেছিলেন যে স্বাস্থ্যসাথী নেবেন। বলছে না স্বাস্থ্যসাথী নেবো না, ক্যাশ টাকাই দিতে হবে। মানে 3 দিনের মাথায় 2,10,000 টাকা বিল করেছে। এবার রীতিমতো মানে আমি খুব ভেঙে পড়েছিলাম যে 2,10,000 টাকা আমি এখন দেবোটা কোথায় থেকে। এবার রীতিমতো আমি সিভিক ভলেন্টিয়ারে কাজ করি। এবার সিভিক ভলেন্টিয়ারে আমাদের যে মেডিক্লেমটা ছিল ওই মেডিক্লেম থেকেই আমি প্রথমে চিকিৎসাটা করিয়েছিলাম। এবার চিকিৎসা করানোর পরে ওখানে নিয়ে যাই। হ্যাঁ, এবার ওখানে গিয়ে তারপরে স্বাস্থ্যসাথী দেওয়া নিচ্ছে না ওরা কিছুতেই। লাস্টে আমি ম্যানেজমেন্টে গিয়ে হাতে পায়ে পড়ছি, স্যার আমি পেশেন্টকে বের করব, আপনি যে করে হোক আমাকে একটু যে কোনো একটা উপায় আমাকে করুন। আপনি হয়তো ইএমআই সিস্টেম করে দিন বা কিছু টাকা আমি জোগাড় করতে পেরেছি। সত্যি কথা বলতে আমার সাথে যেভাবে ব্যবহার করেছে কোঠারি হসপিটালের ম্যানেজমেন্ট, আমি সেখানে আমি অনেক কারোর কাছে গিয়ে আমি হাতে পায়ে পড়েছিলাম যে আমাকে একটু সাহায্য করুন, কিন্তু কেউ আমার কাছে আমি রাজ্য সরকারের প্রচুর মন্ত্রী এমএলএদের কাছে গিয়ে আমি সাহায্য চেয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি, কোনোভাবেই কোনো রেসপন্স করেনি। লাস্টে আমি দাদার সাথে যোগাযোগ করি, দাদা এরকম ভাবে বাবাকে ওরকম ভাবে ফেলে রেখেছে, কোনো ট্রিটমেন্ট করছে না। সত্যি কথা বলতে লাস্ট পর্যন্ত 5,23,000 টাকা বিল করেছে। আমি সেখানে মায়ের সোনার গয়না বিক্রি করে 1,20,000 টাকা ওদেরকে আমি জমা দিয়েছি, তারপরেও শুনছে না। তারপরে আমি দাদাকে জানানোর পরে দাদা গিয়ে ওখানে কথা বলে রীতিমতো আমরা ঝামেলা করে ওখান থেকে আমরা পেশেন্ট বের করেছি, এবং বাবা এই মুহূর্তে কোমায় চলে গেছে। ডাক্তার বলেছে ভগবানের ওপরে আপনারা ছেড়ে দিন, 10-12 দিন বিনা ট্রিটমেন্টে তারা ফেলে রেখেছিল। 10 থেকে 12 দিন যেহেতু আমি টাকাটা দিতে পারিনি বলে, এবং স্বাস্থ্যসাথী বলছে এখানে স্বাস্থ্যসাথী হয় না, স্বাস্থ্যসাথী আমরা নেব না। প্রথমে আমাকে কিন্তু ওরা একদম কনফার্ম আমাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে স্বাস্থ্যসাথী নেওয়া হবে, এবং তারপরে স্বাস্থ্যসাথী ওরা পুরোপুরি ডিনাই করে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে যখন চারদিক দিয়ে কোথাও সুরাহা হচ্ছে না, বাধ্য হয়ে অমিত আজকে মামলা ফাইল করেছে ক্যালকাটা হাইকোর্টে। আজকেই ফাইল হয়েছে, এবং যার মামলার কাগজ আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, পিটিশনের কপি। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রাজ্য সরকারের এই দুর্নীতি, এই যে মিলি ভগত বলে না, মিলি ভগত খাওয়া। এবার চলুন সরাসরি কথা বলে নিই কলকাতা উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদের সঙ্গে। শুনে নিই এই বিষয়টি নিয়ে তিনি কি পদক্ষেপ নিয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। কোন থেকে সুজিত বলছিলাম। হ্যাঁ, কেমন আছেন? ঠিকঠাক, আপনি নিশ্চয় আছেন? একদম ভালো আছি। একটা খবর আমাদের কাছে এলো, যে ব্যাপারটা হচ্ছে যে কোঠারি হাসপাতাল, কলকাতার কোঠারি হাসপাতালে একজন সিভিক ভলেন্টিয়ার তার বাবাকে ভর্তি করেছিলেন।
এবং তার থেকে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ড এবং মেডিক্লেম এগুলো থাকলে পরে তার কোনো চিন্তা নেই, সে রুগীকে ভর্তি করতে পারে। সেই মতো সে রুগীকে ভর্তি করেছিল, অর্থাৎ সেই সিভিক ভলেন্টিয়ার তার বাবাকে ভর্তি করেছিলেন। কিন্তু বিনা চিকিৎসায় এবং অবহেলায় তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত তাকে টাকার জন্য চাপ দেওয়া হয় এবং বিশাল একটা বিল নাকি তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। সে তখন আইনের আশ্রয় নিতে আপনার শরণাপন্ন হন এবং আপনি কলকাতা হাইকোর্টে এই মামলাটি নাকি দায়ের করেছেন। এই পর্যন্ত খবরটা আমরা তো জানি। বিষয়টা যদি একটু বলেন করে। একদম একদম খুব বিষয়টা আপনার কাছে সঠিক খবর গেছে এবং খুব দুঃখজনক হলেও এটা বাস্তবতা, মানে বাস্তবতার সঙ্গে তো আমাদের থাকতে হয়। তো বাস্তব পরিস্থিতিকে আমাদেরকে ফেস করতে হচ্ছে আর কি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমানে স্বাস্থ্য সাথী বলে যে ভাওতা একটা ভাওতা একটা স্কিম, এটাকে মৃত্যু সাথী করলে কোনো কিছু ক্ষতি হবে না। কারণ ঘটনাটা আমি আপনাকে একটু বিস্তারিত করে যদি হালকা শর্ট বলি ইভেন্ট গুলো, ঘটনা হচ্ছে যিনি গণেশ চৌধুরী নামক এলাইস কিশোরী যাদব, গণেশ চৌধুরী নামক হঠাৎ উনি সাফার করেন ব্রেন স্ট্রোকে এবং অ্যাডমিট হন উনি ফনিক্স মেডিকেল সেন্টার দমদম এয়ারপোর্টে 14 ফেব্রুয়ারি 2025। তারপরে ওনার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে ওনাকে কোঠারি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। কোঠারি মেডিকেল সেন্টার অ্যাসুরেন্স দিয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ড লাগু হবে, কিন্তু 3 মার্চ 2025-এ 2,11,368 টাকা একটা বিল ধরিয়ে দেয় উইদিন 4 days এবং ডিমান্ড করে ইমিডিয়েট পেমেন্ট করার জন্য, যে তাড়াতাড়ি পেমেন্ট করুন এবং যদি পেমেন্ট না করেন রেফিউজিং স্বাস্থ্যসাথী কার্ড। যেনার সাথে ঘটনা ঘটছে ভিকটিমের ছেলে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, রাজ্যের সিভিক ভলেন্টিয়ার। তো সিভিক ভলেন্টিয়ার স্কিমের পয়সাটাও শেষ হয়ে গেছিল। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড তারা বলেছিল যে তারা করবে, অ্যাকসেপ্ট করবে, বাট অ্যাকসেপ্ট করেনি, ডিনাই করবে এবং নট অনলি ডিনাই, কিন্তু সাবস্টিটিউটলি হসপিটাল ইললিগালি ডিটেন করে আটকে রাখে পেশেন্টকে উইদাউট আইসিইউতে এবং বিল করে দেয় একদম 4,17,974 টাকা এবং রিফিউজ করে যে যতক্ষণ ডিসচার্জ হবে না, যে পেমেন্ট যতক্ষণ না দেওয়া হবে। এনার ছেলে গণেশ চৌধুরীর ছেলে, ভিকটিমের ছেলে অমিত, চারদিকে ঘোরাফেরা করে বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্ন কাছে যায়, এই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ে অভিযোগ কর্মীদেরকে হচ্ছে না, পায়ে হাতে ধরে হসপিটাল ম্যানেজমেন্টের, কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইনকে ভায়োলেট করে, সুপ্রিম কোর্টের গাইডলাইনকে সম্পূর্ণভাবে একদম ইগনোর করে দিয়ে ইললিগালি হসপিটাল ম্যানেজমেন্ট মোটামুটি টোটাল 9 দিন ডিটেন করে রাখে ইললিগালি। টোটাল 13 দিনের মধ্যে হয় এবং বিল বাড়াতে থাকে, ছাড়ে না। এরা হাত পায়ে ধরে ছেড়ে দেন, ঠিক আছে 2 লাখ টাকা হচ্ছে, লাস্ট পর্যন্ত 70,000 টাকা পিটিশনার ভিকটিমের ছেলে টাকা দেয় হসপিটালকে, তবু ডিসচার্জ করেন। তারপরের দিন সে ভিকটিমের ছেলে আমাকে বিষয়গুলো জানায়, বছরের কাজ দিয়ে জানায়। তো আমি বলি যে আমি অ্যাডভাইস দিই যে কমপ্লেন জানাও ও অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে, এবং সে ফর্মাল কমপ্লেন করে ভায়া মেল সব অথরিটিকে। তারপরে ওরা ছাড়তে রাজি হলেও ওরা একটা আরো 50-60 টাকা জবরদস্তি নেই এবং আরো চেকে সাইন করাচ্ছিল, ব্লাঙ্ক চেকে সাইন করেছে, নটা চেক নেই জবরদস্তি করে বাধ্য করে, এবং আরো ব্লাঙ্ক চেকে সাইন করাচ্ছিল, অনেক জায়গায় লেখালেখি করে নিচ্ছিল, এগুলো ইলিগাল কাজ করছিল। আমি সেদিন যাই এবং আমার জুনিয়র বিশ্বজিৎ প্রামাণিক ও সে আমার সাথে যায় এবং আরো 2জন মহিলা ছিল, গিয়ে আমরা বলি যে রীতিমতো হসপিটাল ম্যানেজমেন্টকে বলি যে আপনার কি অধিকার রয়েছে যে আটকে রাখছেন, আপনার যদি ফিস 5 লক্ষের মতো বিল করে দিয়েছেন, যদি এটা থাকে তো আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে গিয়ে আপনি ওটা করতে পারেন, পেশেন্টকে আটকানো আপনার
অধিকারের মধ্যে পড়ে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করছে। কিন্তু তারা কোনো মতেই সেটাকে রেফিউজ করতে থাকে। যখন আমি চেপে ধরি, আমার জুনিয়র বিশ্বজিৎ চেপে ধরে, বাধ্য হয়ে ছাড়তে তো বাধ্য হয়, কিন্তু যখন পেশেন্টের কন্ডিশন আমরা দেখি যে 9 দিন বিনা চিকিৎসায় রেখেছিল, বেডশিওর হয়ে গেছে না, 13 দিনে হসপিটালে বেডশিওর হয়ে যায় না। জিপ কেটে পরে জানতে পারা যায়, যখন সরকারি গভর্নমেন্ট হসপিটাল এসএসকেএম এ ভর্তি করানো হয় তারপর, তখন জানতে পাওয়া যায় জিপ কেটে পাইপ ঢুকিয়েছে ইলিগালি। লাস্ট পর্যন্ত অমিত আবার একটা সেদিন কমপ্লেন করেছিল, অর্থাৎ 12 তারিখে ভোর 3টায় কমপ্লেন করেছিল। তারপরে সে 12 তারিখে ছাড়া হয় এবং তাকে লিখিয়ে নেওয়া হয় যে এত টাকা দিতে হবে, 50,000 টাকা কেস আবার নেওয়া হয়, 70 আর 50,000 টাকা নেওয়া হয়। তারপরে সে 13 তারিখে আবার অমিত কমপ্লেন গুলো সব করে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপরে ফাইনালি আমি পুলিশকে ফোন করি, তো পুলিশ বলে যে এফআইআর করার ব্যাপারে তো বলে স্বাস্থ্য ভবনে পারমিশন নিয়ে আসুন। 15 তারিখে যখন ফোন করি, তারপর 15 তারিখে তাকে হসপিটালে এসএসকেএম এ ভর্তি করানো হয়। তার আগে একটা বেসরকারি হসপিটালে কিছুক্ষণের জন্য রাখা হয়েছিল। লাস্ট পর্যন্ত মামলা ফাইল হয় কলকাতা হাইকোর্টে। মামলা ফাইল হওয়ার পরের দিন, মামলা ফাইল হওয়ার পরে কলকাতা হাইকোর্টে বিভিন্ন দাওয়া নিয়ে মামলা ফাইল, ইলিগালিটি নিয়ে মামলা ফাইল হয়। পরের দিন কিন্তু পেশেন্ট কিন্তু মারা যায় এসএসকেএম হসপিটালে। মানে এমন ভাবে বিনা চিকিৎসায় রেখেছিল যে মানে কিছু বলার নেই। তো এই তো চলছে ইলিগাল থিংস, প্রচুর নেগলিজেন্সি, নট অনলি নেগলিজেন্সি, অফেন্স কমিটেড, অপরাধ করেছে ব্যাংক, কিন্তু পুলিশ এবং রাজ্যের অথরিটি কোনো ব্যবস্থা নেয়নি এই বিষয়ে। না, আমরা তো এমনি সংবাদ মাধ্যমের মারফত আমরা সবাই জানতে পারি যে প্রায়শই মুখ্যমন্ত্রী কিন্তু নরমে গরমে এই বেসরকারি হাসপাতালগুলোকে বলেন যে স্বাস্থ্যসাথী কার্ড না নিলে পরে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এগুলো বলেননি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো তাকে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এবং যে কোঠারি হাসপাতালের কথা বলছেন সেখানেও কিন্তু দেখা গেছে যে গত বছর একজন মহিলা চিকিৎসক সেখানে এই ভাবে মারা যান এবং তাদের এই অবহেলার কারণে, যার জন্য আদালতের নির্দেশে তাকে বিরাট টাকার একটা ক্ষতিপূরণ দিতে হয়। এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে, আদালতে কেস গেছে, এই বারবার আদালতে যাচ্ছে, আদালত থেকে তাদের জন্য ফাইন করা হচ্ছে, এমনকি কোর্ট কাছারির জন্য আলাদা টাকা নেওয়া হয়েছে এবং কোর্ট এটাও বলেছিল যে 6 মাসের মধ্যে ওই জরিমানার টাকা পেশেন্টের পরিবারকে দিতে হবে। তো এতবার হওয়া সত্ত্বেও এত সাহস কোথা থেকে পাচ্ছে এই হসপিটালগুলো? একমাত্র সাহস তখনই এরা পায় যখনই সাহসটা পাওয়ার কারণ হচ্ছে সরকার এবং পুঁজিপতিদের একটা নেক্সাস, হসপিটাল ব্যবসায়ী পুঁজিপতি, তাদের একটা যে নেক্সাস কাজ করে, তারা যে একটা সিন্ডিকেট হিসাবে কাজ করে, এই সিন্ডিকেটের কারণেই কিন্তু এরা সাহসটা পায়। সরকারের স্বচ্ছ কোনো থাকে না, স্বচ্ছ ধারণা থাকে না, স্বচ্ছ উদ্দেশ্য থাকে না যে এইটাকে আমাকে শেষ করতে হবে। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষদেরকে লোটায় এই পুঁজিপতি ব্যবসায়ী হাসপাতাল, যোগ সাজস করে একটা সরকারের একটা সিন্ডিকেটের সাথে যোগ সাজস করে, এবং কোথাও না কোথাও এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীদেরকে দায়ী নিতে হবে। এটার ওনাদের কড়া পদক্ষেপ নেই এই বিষয়ে, এই কারণে এই ঘটনা ঘটছে। কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো যে পারছে যেমন বিল করছে। একটা ছোট গল ব্লাডারের অপারেশনে যেই হসপিটাল যেমন পাচ্ছে তেমন বিল করছে, তাদের কোনো জবাবদিহিতা নেই। এটা খুব দুঃখজনক। আমরা এই বিষয়টাকে ছাড়ছি না। আমি নিজেই ব্যক্তিগত শুধু নয়, আমি পুরো সমাজের পক্ষ থেকে এটা আমি সামাজিক ব্যক্তিদেরকে বলবো, নাগরিক সমাজকে বলবো, যারা নেই পরায়ণ, যারা দেশের এবং রাজ্যের উন্নতি চান, তাদেরকে আহ্বান করব যে আপনারা এই স্বাস্থ্য বিষয়ে আন্দোলনে আসুন। স্বাস্থ্য, শিক্ষা এগুলো আন্দোলনে আসুন, শুধু ধর্মীয় বিভাজনে রাজনীতিতে পা দেবেন না। শেষকালে কিন্তু অমিত, গণেশ চৌধুরীর মতো লোকগুলোকে ভুক্তভোগী হতে হয়।
শেষকালে কিন্তু সাধারণ মানুষের, মধ্যবিত্ত ফ্যামিলি এবং পুলিশের ফ্যামিলিও বাঁচতে পারে না। পুলিশরাও ভুক্তভোগী হচ্ছে, সরকারি মাস্টার, ডাক্তার সবাই ভুক্তভোগী হচ্ছে। শুধু বাচ্চা পুঁজিপতিরা, যারা হাই পুঁজিপতি, একদম কিছু পার্সেন্টেজ 1-2% লোক তারা এই জিনিসটা ব্যয়টা করতে পারছে। এবং সত্যি বলতে এই স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ সরকারের দায়িত্ব হওয়া উচিত। এই দায়িত্বটাকে অবহেলা করা আমার মনে করি সংবিধানের এথোস, সংবিধানের মূল স্পিরিটকে কিন্তু এটা দেখায় না। ওয়েলফেয়ার অফ স্টেটটা কোথায় থাকবে? তাহলে ট্যাক্সেস কেন পে করছে সাধারণ মানুষ? কেন প্রত্যেকটা জিনিসের ট্যাক্স পে করতে হচ্ছে? জিএসটির নামে, খাওয়ার নামে, কিনতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, দিতে গেলে। তো সরকার কি ভূমিকা পালন করবে? স্বাস্থ্যই নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব যদি সরকার না নিতে পারে, তো সরকার থাকা কোথায় জরুরি? আমার একটা বক্তব্য হচ্ছে আসাদ সাহেব, সেটা হচ্ছে যে এই মার্চ মাসেই কলকাতার এই বিধানসভা, আমাদের রাজ্য বিধানসভার অধিবেশনে আমতার একজন এমএলএ সুকান্ত পাল একটি প্রশ্ন দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে, যিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। তাকে দিয়েছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হসপিটালগুলো হয়রানি করছে। তখন তিনি বলেছেন যে 2,694 কোটি 64,09,631 টাকা গত 2023-24 অর্থ বছরে রাজ্য সরকারের খরচ হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের খরচা মেটাতে গিয়ে। এই বিপুল সংখ্যক টাকা। তিনি বলেছেন তা সত্ত্বেও যদি কেউ দেখেন যে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হয়রানি করছে, তাহলে একটা টোল ফ্রি নাম্বার আছে, ওই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করলেই স্বাস্থ্য দপ্তর এটি কঠোর ব্যবস্থা নেবে। তা এই যে আপনি গণেশবাবুর প্রসঙ্গটা তুললেন এবং আরো অনেক লোক অভিযোগগুলো তুলছে, সেক্ষেত্রে আপনি আইনজীবী হিসেবে কি বলবেন যে বিধানসভায় দাঁড়িয়ে কি এই বিবৃতিগুলো জাস্ট মিথ্যে বলছেন? সম্পূর্ণ মিথ্যে, ভাওতা, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। স্বাস্থ্য সাথী কার্ড দের কোন রকম কিছুই হচ্ছে না। আমি আপনাকে একটু উদাহরণ দিই এই বিষয়ে। স্বাস্থ্য সাথীর যে কার্ডের গ্যারান্টি, তার রিয়েলিটির দিকটা আমি একটু তুলে ধরবো। স্বাস্থ্য সাথী কার্ডে যে প্রস্তাবিত ইন্স্যুরেন্স কভার কত? 5 লক্ষ টাকা। স্বাস্থ্য সাথী কার্ড ফ্রি নিতে টাকা লাগে না। গলবেলা, এগুলো মিথ্যা কথা। গোল ব্লাডার অপারেশনের জন্য সর্বোচ্চ 19,800 টাকা দেওয়ার কথা। ওপেন হার্ট সার্জারির জন্য 80,000 টাকা দেওয়ার কথা। নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টের জন্য সর্বোচ্চ 85,000 টাকা দেওয়া হয়। বাস্তবতা কি? কোন নার্সিং হোম স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না। আরএন ট্যাগর হাসপাতালের মতো উন্নত আধুনিক হাসপাতাল এমার্জেন্সি পেশেন্টকে বলে 14 দিন আগে রিকোয়েজিশন জমা দিলে স্বাস্থ্যসাথী কার্ড ফেসিলিটি অ্যাভেল করা সম্ভব, কিন্তু ওষুধ তো ওইভাবে জানিয়ে আসে না। আর ওপেন হার্ট সার্জারি বা নি রিপ্লেসমেন্ট কোনো ভালো ডাক্তার ওই টাকাই করতে চান না। ফলে কার্যত কোনো জটিল রোগের চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডে হওয়া সম্ভব নয়। সরকারি হাসপাতালে অধিকাংশ ডিপার্টমেন্ট ডাক্তার অমিন, প্রচুর রোগীর চাপ। 2021 সালের পরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কোনো নতুন ডাক্তার নিয়োগ করেনি। 2022 সালের পরে কোনো নতুন ডাক্তার নিয়োগ হয়নি। ফলে হাসপাতালে দালালরা অতিরিক্ত টাকা দালালকে দিয়ে বেড পাবে, নয়তো পাবে না। 800 টাকা দিয়ে আলাদা করে ভাড়া করতে হবে, তাতেও রাত্রে থাকে না। মরণাপন্ন রোগীকে নার্সিং এর জন্য অন্য বেডের শহীদই রোগীর বদান্যতার উপর নির্ভর করতে হয়। জেলার হাসপাতালগুলো রেফার করেই আনন্দে থাকে। কলকাতা শহরে হাসপাতালগুলো ব্রেন স্ট্রোক হওয়া রোগীকে ধরতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করে দিতে চায়। এমআরআই মেশিন থাকে না, টাকার অভাবে সিটি স্ক্যান পেশেন্টটিকে অকেজো হিসাবে দেখানো হয়। বাইরেই থাকে বেসরকারি পরিষেবা, প্রচুর টাকা দিয়ে ওখান থেকে সিটি স্ক্যান করাতে হয়। তৃণমূল সরকারের 2024-25 স্বাস্থ্য বাজেট, যেটা আপনি বলছেন পশ্চিমবঙ্গ ভিন্ন রাজ্যের 2,749টি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেয়, রিয়েলিটি পুরো আলাদা। পশ্চিমবঙ্গে 68% রোগীকে নিজেদের পকেটের টাকা খরচ করিয়ে চিকিৎসা করাতে হয়। উত্তরপ্রদেশের পরে যেটি সর্বোচ্চ, মনে রাখতে হবে এই বিষয়গুলো। এবং সেই চিকিৎসাও ভালো কিছু হয় না,
পা ভাঙা রোগীকে সপ্তাহের পর সপ্তাহ ফেলে রাখা হয় যাতে তিনি সরকারি হাসপাতালে যেতে বাধ্য হন। আর জিরোদার ফাউন্ডার নিতিন কামাত একটি সুন্দর কথা বলেছিলেন, মোস্ট ইন্ডিয়ান আর জাস্ট ওয়ান হসপিটালাইজেশন অ্যাওয়ে ফ্রম ব্যাংক্রাপসি, আর গুড হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান ইজ ম্যান্ডেটরি। বেশিরভাগ ভারতীয়দের দেউলিয়া হওয়ার জন্য একবার হাসপাতালে ভর্তি কেবল হতে লাগবে, ভালো স্বাস্থ্য বীমা করা বাধ্যতামূলক। কিন্তু দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্যসাথী সেই প্ল্যানটি নয়। প্রথম কথা, স্বাস্থ্যসাথীর জন্য পশ্চিমবঙ্গের সরকার যে টাকা বরাদ্দ করেছে সেটা আপনি যেটা বললেন চন্দ্রিমা ভট্টাচার্যের বানানো 2024-25 স্বাস্থ্য বাজেটে স্পষ্ট নয়। 2000 কোটি টাকার বেশি, 6000 এর বেশি রোগী স্বাস্থ্যসাথীর কার্ড মারফত পরিষেবা পেয়েছেন। পশ্চিমবঙ্গের 2.45 কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধার আওতায় আছেন। 2000 কোটি টাকার বেশি, তা কত হিসাব সরকারের কাছে কি আছে? কি নেই, কাছে নেই। 2016 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হিসাব 8600 কোটি টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পতে দেওয়া হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব নয়, কারণ হাসপাতালগুলোর ফেসিলিটিস বাজে, হাসপাতালের ঘর পরিষ্কার করতেও দালালকে টাকা দিতে হয়। এসএসকেএম হাসপাতালের মতো হাসপাতালে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের না ধরলে বেড পাওয়া অসম্ভব। জেলে বন্দি দশা কাটানো মন্ত্রীদের জন্য তো এসএসকেএম এর দরজা সবসময় খোলা। চোখের আলো প্রকল্পে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দাবি ছিল কত? 1.31 কোটি মানুষের চোখ স্ক্রিন করা হয়েছে, 12.45 লক্ষ মানুষের ছানি অপারেশন করা হচ্ছে, 14.48 লক্ষ চশমা বিনামূল্যে দেওয়া হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কি? হাসপাতালে যে ওষুধ গুলো স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে পাওয়ার কথা, অধিকাংশ সময় হাসপাতালের ফেয়ার প্রাইস শপে ওষুধগুলোই পাওয়া যায় না, বাইরে থেকে পাওয়া যায়। হাসপাতালের স্ট্রেচার গুলো ভাঙা, ব্লাড ব্যাংকে রক্ত নেই, স্লাইন গোজ গুলো সব বাইরে থেকে কিনতে হয়। এবং পিএম এর যে আয়ুষ্মান ভারত নামক একটি প্রকল্প সঙ্গে চালালে পশ্চিমবঙ্গের মানুষের অতিরিক্ত লাভ হতে পারে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বাজেটে, রাজ্য বাজেটের 4.5% 2017 সালে তৈরি মোদী সরকারের ন্যাশনাল হেলথ পলিসি অনুসরণ করলে যেটা 8% হওয়া উচিত। আপনি দেখুন, গর্ভবতী মায়ের ডেলিভারি হয়তো হাসপাতালে হচ্ছে, কিন্তু ডেলিভারি পরে বাড়ি পৌঁছানোর বা মাতৃত্বকালীন পরিষেবার টাকা পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়ার উচিত। আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চলে না, যদিও এত ডক্টর মনমোহন সিং সরকারের বানানো রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা, যেটা RSBY সামান্য কয়েকটা ক্লোজ এদিক ওদিক করে নরেন্দ্র মোদী এটা নিজের ছবি লাগিয়ে প্রচার করেছে আর কি, সেটাই ডক্টর মনমোহন সিং এরই প্রজেক্ট। সেই আয়ুষ্মান নিয়েও অভিযোগ উঠেছে যে দেশের 600টি হাসপাতালের 1.23 লাখ কোটি টাকা বকেয়া কেন্দ্রের কাছে, 63 লক্ষ ক্লেম এখনো আনসেটেলড। কাজেই স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত দুটো স্কিম থেকে মানুষের সুরা হচ্ছে না। সেই সঙ্গে বাইরে থেকে করানো স্বাস্থ্য বীমায় 18% জিএসটি লাগিয়ে মোদী সরকার জীবন আরো দুর্বিষহ করেছে। স্বাস্থ্যসাথীতে আবার ওপিডিতে টাকা লাগে না, ওপিডিতে টাকা লাগে। এমত অবস্থায় রাজস্থানের যে আমাদের গেহলোত যে সরকার, মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী পলিসি উন্নত ছিল। মানে আমি তুলনা করতে বাধ্য হচ্ছি যে এই যোজনাতে চিরঞ্জীবী যে যোজনা ছিল, স্বাস্থ্য পরিষেবার সর্বোচ্চ লিমিট 5 লক্ষ টাকা, শুধু দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য বছরে 850 টাকা খরচ করলে যে কোনো রোগীর চিকিৎসা সম্ভব। অর্গান ট্রান্সপ্ল্যান্ট, মানে আমি যদি বলি, এখন যদি বলি, সেই আমি ধরছি না কোন মুখ্যমন্ত্রী কি করেছে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই যাওয়াই মানুষ কেন পছন্দ করছেন সেটাও আমি বলছি না। এর কারণ এইগুলো হচ্ছে যে সুপার স্পেশালিটি হাসপাতাল বলে যে নীলখাতা বিল্ডিং গুলো জেলায় জেলায় তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি যেগুলো নিয়ে প্রচারের বেলুন ফোলাচ্ছেন, অধিকাংশ হাসপাতালেই হয় পুরনো জেলা হাসপাতালের গায়ে রং লাগানো হয়েছে, ভেতরের অবস্থা অতীব ভয়াবহ, রোগী উপচে পড়ছে, দালাল চক্র ভর্তি, ডাক্তার নেই, ব্লাড ব্যাংকে রক্ত নেই, ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যেগুলো ফেয়ার প্রাইস শপে থাকার কথা গোদের উপর বিষ ফোড়া, ওষুধ স্লাইনের কালোবাজারি, বেসরকারি নার্সিং হোমে অতিরিক্ত চিকিৎসার খরচ, এবং বেসরকারি কোনোভাবে স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্ট করছে না ঠিকভাবে, হবেই না, অসম্ভব, যেগুলো নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বরং মুখ্যমন্ত্রী নিজেই চিকিৎসা করাতে বেসরকারি নার্সিং হোমে ঢুকে পড়েন, ভাই এবং ভাইপো চিকিৎসা করাতে সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা চলে যায়। আর তৃণমূলের প্রচারকরা ওয়েলকাম ফিল্মের বাল্লুর মতো বিজ্ঞাপন দিয়ে যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, আমি আমার বাবা আমার দুজনের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে জটিল রোগের অপারেশন করালাম, সম্পূর্ণ নিখরচায় স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে। স্বাস্থ্যসাথী কার্ড আজ বিশ্ব বিস্ময় হয়ে উঠেছেন। এই সবগুলো মিথ্যে মিথ্যে মিথ্যে। আপনার কথা শুনলাম। আপনাকে একবার বলি, আপনি যেহেতু কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী, 2021 সালে একটা জনস্বার্থ মামলা হয়েছিল। তখন প্রধান বিচারপতি T.S. শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্য তাদের এজলাসে, তখন তারা কিন্তু এই জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছিলেন, বলেছিলেন যে সরকারি সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ রাজ্য সরকার করবে না, আপনাদের কোনো অসুবিধে হলে আপনারা আপনাদের বিধায়ক এবং সাংসদকে জানান। এটা হচ্ছে 2021 সালের কলকাতা উচ্চ আদালতের দুই আসন বিশিষ্ট যে ডিভিশন, সেই বিচারপতি T.S. শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে আপনি যে কোর্টে কেসটা ফাইল করেছেন সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। আপনি বললেন কয়েকদিনের মধ্যে হয়তো তার শুনানি শুরু হতে পারে, তাই তো? একদম 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 একদম। তাহলে এই যে আপনার তো যেটা আইনের বিচারপতি বলুন বা আপনারা আইনজীবীরা বলুন, আপনারা তো কেস হিস্ট্রি রেফারেন্স গুলো টানেন। এই কেসটা করতে গেলে এই যে রেফারেন্সটা কি আপনাদের জন্য নেগেটিভ হতে পারে? দেখুন, এই রেফারেন্সটা নেগেটিভ হবে না, কারণ ওই প্ল্যান আমি জানি না, ওটা দেখতে হবে আমাকে। কিন্তু আমি যেগুলো পয়েন্ট নিয়েছি, আমি ফান্ডামেন্টাল রাইটের উপর নিয়েছি, কনস্টিটিউশনাল রাইটের উপর নিয়েছি। তো আমার যেগুলো পয়েন্ট, যদি আমি আপনাকে বলি আমার পয়েন্ট অফ লোটা কি, ওয়েদার ইট জাস্ট proper and lawful for the concerned hospital to demand money by way of raising inflated bills by detaining and confirming a serious patient, keeping him in ICU, which amounts to extortion of money in the name of medical care. একটা লো পয়েন্ট। দ্বিতীয় লো পয়েন্ট হচ্ছে ওয়েদার যে আলিপুর পুলিশ স্টেশন যে রিফিউজ করেছে এফআইআর নাও ডেসপাইট ক্লিয়ার এভিডেন্স অফ ক্রিমিনাল অফেন্সেস, এটা ভায়োলেট করছে ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21 of the Constitution of India. Whether the act যে ওভার বিলিং ইনফ্লেটিং মেডিকেল এক্সপেন্সেস, আমি টোটাল স্বাস্থ্য ব্যবস্থাকে পেয়াইল করিনি, চ্যালেঞ্জ করিনি। এখানে আমি পার্টিকুলার একটা অথরিটিদের উপর করেছি যে তাদের যে নিয়ম ছিল, তাদের যে সিস্টেম ছিল, তাদের যে লস ছিল, রুলস ছিল এবং সাংবিধানিক প্রাবধান, সেগুলোকে ভায়োলেট করেছে। তো সেখানে আমার মনে হয় না সেটা কোনো বাধা দেবে। সেটা আলাদা বিষয় ছিল। পিআইটা আমাকে দেখতে হবে, সেই পিআইটা আই হ্যাভ টু স্টাডি ইট। ওটা আমার নজরে নেই, ওটা আপনার কাছে রেফারেন্স আমি নিয়ে নেবো এবং দেখবো। কিন্তু ওটার সঙ্গে এটার আমার মনে হচ্ছে আপনি যেভাবে বললেন কোনো মিল নেই। আমি এখানে অনেকগুলো যেমন whether the non-acceptance of the Swasthya health scheme by the hospital despite prior confirmation violate the provision of West Bengal Clinical Establishment Act and Medical Ethics. তো এই অ্যাক্ট গুলোকে লাগু কে করে? হাইকোর্ট 226 সংবিধানের ভায়োলেশন এন্ড লিগাল ভায়োলেশন কে দেখবে? হাইকোর্ট দেখবে না। তো হাইকোর্ট এটাকে করতে হাইকোর্ট তো সংবিধানে উনি বাউন্ড আছে না হাইকোর্ট। whether the conduct of hospital withholding treatment until excessive payment were made amounts to a violation of right to life, medical care guaranteed under Article 21 of the Constitution of India. এগুলো কি? whether যে এটা কি লিগাল এথিক্যাল যে রেসপন্ডেন্ট হসপিটাল সাইন নিয়েছে পেশেন্টের পার্টির কাছ থেকে ইন অর্ডার টু ফুলফিল ডিমান্ড অফ দ্য হসপিটাল, এই সব বিষয় আমি নিয়েছি। সংবিধান ক্লিনিক্যাল এস্টাবলিশ অ্যাক্ট এবং কোন ডিপার্টমেন্ট নিষ্ক্রিয়তা এইসবকে নিয়েছি, নন অ্যাকশন, ইনঅ্যাকশন। তাহলে আপনি কি এর সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণের দাবিটাও যুক্ত করেছেন কিছু? অবশ্যই। আমার যে প্রেয়ার, আমি আপনাকে আমার প্রেয়ারে সর্বপ্রথম আমি ক্ষতিপূরণই চেয়েছি। দেখুন, ইনভেস্টিগেশন এখানে হওয়ার দরকার ছিল, কিন্তু এখন মারা গেছেন এবং বডি পোস্টমর্টম হয়নি, ঠিক আছে। তো এখানে সেই রকম তো ইনভেস্টিগেশন হবে না।
কিন্তু ক্লিয়ার এভিডেন্সের মাধ্যমে আমি ম্যান্ডামাস ডাইরেকশন চেয়েছি হাইকোর্টের কাছে যে যে রেসপন্ডেন্ট নাম্বার 5 হিসাবে আছে কোঠারি হসপিটাল, যে অ্যাকশর্টিং মানি তো রিফান্ড করতে বলেছি, যে টাকা নিয়েছে আনলফুলি কালেক্টেড যে অ্যামাউন্ট নিয়েছে সেটাকে রিফান্ড করতে বলেছি। তারপরে চেয়েছি আমি হেলথ রেগুলেটরি যে অথরিটি আছে, আদার রেলিভেন্ট অথরিটি আছে, তো একটা মেডিকেল অডিট টিম তৈরি করুক, এক্সামাইন করুক হসপিটালস বিলিং রেকর্ড, ট্রিটমেন্ট প্রোটোকল, এথিক্যাল কমপ্লায়েন্স। তারপরে হাইকোর্টের মনিটরিং এ এটা হোক। তারপরে ওই হিসাবে অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যাকশন এন্ড রেগুলেটরি অ্যাকশন ওই ফাইন্ডিং এর উপর নেওয়া হোক। তারপরে আমি চেয়েছি যে ডাইরেকশন দেওয়া হোক কলকাতা পুলিশকে, এফআইআর যেটা অফেন্স ঘটে গেছে তার এফআইআর করার জন্য মেডিকেল নেগলিজেন্সির ব্যাপারে। তারপরে আমি ম্যান্ডামাস চেয়েছি যে WBCRC যে আছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল যে ডিপার্টমেন্ট আছে, এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্ট, তারা যেন ডিসিপ্লিনারি অ্যাকশন হসপিটালের বিরুদ্ধে নেন, ভায়োলেটিং দ্য স্বাস্থ্যসাথী নর্মস, যে নর্মস আছে স্বাস্থ্যসাথী সেটা যেন ভায়োলেট করেছে তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেই। আর লাস্টে চেয়েছি গ্রান্ট কম্পেনসেশন টু দ্য পিটিশনার ফর ফাইন্যান্সিয়াল লস, মেন্টাল হ্যারাসমেন্ট এন্ড ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, এখানে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রোগীকে ভর্তিকালীন এই বেসরকারি বিখ্যাত হাসপাতাল বলে পরিচিত তারা কোনো চিকিৎসা দেয়নি, যার ফলে তার মৃত্যু হয়েছে, এটা আপনি জানতে পেরেছেন পরে যখন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে, তারপরে চিকিৎসা হয়নি। আমরা সেদিনই যেদিন বের করেছি ওই দিনই জানতে পেরেছি এবং ওদিনই আমরা কমপ্লেন করেছি। আচ্ছা, না জানতে পেরেছেন, এই জানতে পারার যে জায়গাটা, এটা তো একটা আপনি তথ্য জানতে পেরেছেন, কিন্তু এটা প্রমাণ করবেন কি করে যে সেখানে কোনো চিকিৎসাই করেনি? এটা তার মেডিকেল রিপোর্টই প্রমাণ করছে। ওরা মেডিকেল রিপোর্ট দেবে, ওরা কি আর আপনাদের পক্ষের মেডিকেল রিপোর্ট বানাবে? ওরা তো ওদের মেডিকেল রিপোর্ট দেখাবে। আমরা তো এসএসকেএম এ পাচ্ছি যে তার যে কন্ডিশনটা বেড শিওর কন্ডিশনে যে ছিল, হ্যাঁ, সেটা তো আমাদের কাছে আছে। হুম, তার পুরো পিঠটা পোকা ধরে গেছে এরকম অবস্থা। এর মানে তাকে সেটা হচ্ছে গিয়ে নার্সিং সেবার অবহেলা, কিন্তু চিকিৎসার অবহেলাটাকে কিভাবে প্রমাণ হবে? সেটা কি আপনাকে এসএসকেএম হাসপাতাল লিখে দেবে যে চিকিৎসা তো অবহেলা হয়? উন্নতি হয়নি, মারা গেছে, উন্নতি হয়নি, কোনো ইমপ্রুভমেন্ট নেই, নো ইমপ্রুভমেন্ট। পেশেন্ট যেভাবে ঢুকেছিল তার থেকে করুণ পরিস্থিতিতে বেরিয়েছে পেশেন্ট। তার ভিডিওগ্রাফি সহ ছবি টবি সবকিছুই আছে। মেডিকেল এটা হাসপাতাল যারা টিম অডিট টিম হবে তারা মেডিকেল যে রিপোর্ট গুলো আগের এবং পরে এই রিপোর্ট গুলোকে কম্পেয়ার করে দেখবে, বিলিং রেকর্ড চেক করে দেখবে এবং মেডিকেল রিপোর্ট গুলোকে চেক করে দেখবে কম্পেয়ার করে। হ্যাঁ, এটাকে এখানে একটা আরো ভালো হতো যদি পোস্টমর্টম হতো, তাহলে অনেকটা জিনিস পাওয়া যেত। তা পোস্টমর্টমের দাবি কি আপনার? আমি আমি ভিকটিমদেরকে অ্যাডভাইস করেছিলাম পোস্টমর্টম করানোর জন্য, কিন্তু ভিকটিমের যে ওয়াইফ সেকেলে ধারণার কারণে পোস্টমর্টম করাই। আচ্ছা, তাদের একটা মানসিক একটা জায়গা থেকে তারা পোস্টমর্টমে যেতে চাইছেন না, মানে মৃত্যুর পর কেন মারাই যখন গেছে তাহলে মৃত্যুর পর কেন আর কাটা ছেঁড়া, এই ব্যাপার, তাই তো? হ্যাঁ, এই ব্যাপার সেকেলে ধারণা। আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে, কুসংস্কার ধারণার কারণে তারা জাস্টিস থেকেও ডিনাই হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট আমি যতটা পেরেছি আমি ন্যায় প্রণয়নের জন্য, এখানে তো আমি মনিটারি লাভের জন্য আমি এই কেসটা লড়িনি, এই কেসটা আমি সম্পূর্ণ মানবিকতা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে লড়েছি। নাথিং আই হ্যাভ টেকেন সিঙ্গেল রুপি। হ্যাঁ, এই জন্য আমি আমার যতটুকু পারা সম্ভব হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমি অ্যাডভাইস করেছি, আমি বলেছি। বাকি তাদের ফ্যামিলির ম্যাটার, লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, মানুষ যদি সচেতন না হয় আর লড়াই না করে শেষ পর্যন্ত, হ্যাঁ, তো সেখানে আমাদের কিছু বলার নেই। আমি যতটা পারছি সেই হিসাবে আমি করেছি এবং আমি আমার আর্গুমেন্ট অন দ্য বেসিস অফ প্রেজেন্ট এভিডেন্স কালেক্টেড বাই দি ভিকটিম পার্টি, I will argue the matter before the Honorable High Court. আপনি এই যে কোটারি হাসপাতালের বিরুদ্ধে যে মামলাটা করেছেন, সেখানে আপনি যদি এর ওয়েবসাইট মামলাটা ভিকটিমের সান করেছি, আমি এজ অ্যাডভোকেট আছি। আচ্ছা, না, আপনি এখানে কোটারি হাসপাতালের যদি ওয়েবসাইটে চলে যান,
সেখানে কিন্তু কোনো ঢাকগুড়গুড় নেই। তারা কিন্তু ওখানে পরিষ্কার কথা বলে দিয়েছে যে আগে টাকা জমা দিতে হবে, তারপর তার চিকিৎসা শুরু হবে। এবং এবং সবচেয়ে বড় একটা কথা আমি এখানে পাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে মূল্য বা প্যাকেজ সম্পর্কে কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। কি খরচা হচ্ছে প্রতিদিন তার একটা অস্থায়ী অনুমান, মানে একটা রাফ বাজেট বলা যেতে পারে, সেটা কখনোই আসল ফিগারের সঙ্গে যে মিলবে তার কোনো গ্যারেন্টি নেই। ওরকম ভাবে কোনো হিসেব দেওয়া যাবে না যেখান থেকে আপনি ধারণা করতে পারবেন যে আমার রুগীর খরচা কত দাঁড়ালো। এরা কিন্তু ওয়েবসাইটে একদম জলজল করছে তাদের রুলস এন্ড রেগুলেশনে, ওপেনলি তারা কিন্তু দিয়ে রেখেছে। এটাকেই তো বলবো ওপেনলি ডাকাতি হচ্ছে। তা এরকম ভাবে সংবিধান, হ্যাঁ। ভারতবর্ষের রুল অফ ল এবং এথিক্যাল দিক দিয়েও সবগুলোকে তাকে রেখে এরা কিন্তু ডাকাতি চালাচ্ছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। গভর্নমেন্টের তো দায়িত্ব সিটিজেনের হয়ে কে বলবে? গভর্নমেন্ট বলবে। সিটিজেনের ওয়েলফেয়ারের দায়িত্ব কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সম্পূর্ণ কমপ্লিটলি ফেল টু অ্যাক্ট ইন দিস ইস্যু। এখানে পরিষ্কার লেখা রয়েছে আপনাকে অন্তর্বর্তী বিল দেওয়া হবে এবং পর্যায় অনুসারে অগ্রিম পূরণ করার জন্য অনুরোধ করতে হবে। মানে অগ্রিম সেগুলোকে পূরণ করে যেতে হবে, যেরম যেরম আপনাকে বিলগুলো ওরা সাবমিট করবে আর কি। এবং এই ঘন্টা খোলা থাকবে। ভায়োলেশন আছে, রুলস এন্ড রেগুলেশনের সম্পূর্ণ ভায়োলেশন আছে এবং এটা তৃণমূল সরকারের নাকের নিচে চলছে। নাকের নিচে কি বলবো, মানে চলছে না, চলছে। আপনি উকিল সাহেব আপনি বলছেন এটা ওরা রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করছে, কিন্তু ভায়োলেট করছে আপনি বলছেন, কিন্তু কর্পোরেট সংস্থাগুলো যখন এই রুলস এন্ড রেগুলেশন গুলো বানায়, সেগুলো কি আপনারা মনে করেন না যে তাদের যে লয়ার থাকেন তাদের পরামর্শ মতোই এইগুলোকে বানান? তারাও তো নিশ্চয় রক্ষা কবচ ব্যবহার করেন এগুলো করতে গিয়ে। না না, তাদের কোনো রক্ষা কবচ থাকে না, তাদের টাকার কবচ থাকে। না, তাদের লয়ারের একটা টাকার কবচ থাকে। কর্পোরেট সংস্থা থেকে শুরু করে কর্পোরেটের যেমন এডুকেশন, কর্পোরেটাইজেশন হয়ে গেছে এডুকেশন সিস্টেমটাও। তো এডুকেশন এবং ছাত্রদের লুট করছে এবং এই হাসপাতালগুলো রোগীদের লুট করছে এবং ওই লুট করার জন্য তারা টাকার ক্ষমতা দেখান। লুট করা টাকা থেকেই ক্ষমতা দেখান, বাকি আইনের কোনো ক্ষমতা দেখান না। আর সদিচ্ছা, সৎ অফিসার, সৎ মন্ত্রী, সৎ রাজ্যের সরকার সদিচ্ছাও নেই বলেই এবং নেক্সাস চলছে, দিয়ে রেখে দিচ্ছে। কমপ্লেন হচ্ছে না, কমপ্লেন পার্টিকে ধমক হতো করলে পরে তার সঙ্গে ধমক চমক দিয়ে বা যেইভাবেই হোক তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, মিটিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু বেরিয়ে গেলে তো ক্লিনিক্যাল স্টেবিলিটি একটা ছোট মোটো ফাইন করে দিচ্ছে। কোঠারি হসপিটালে এর আগেও অনেক ফাইন হয়েছে, খবর পাওয়া যায়। এবং লাস্ট যে খবরটা আমাদের কাছে আছে, সেখানে এক মহিলা চিকিৎসকের অবহেলাজনিত মৃত্যুর জন্য আদালত 1,25,00,000 টাকা, মানে আদালত মানে বলছি জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতের কথা বলছি, কনজিউমার ফোরাম 1,25,00,000 টাকা জরিমানা করে, মামলার জন্য আলাদা 2,00,000 টাকা এবং 6 মাসের মধ্যে সেই টাকা জমা করতে হবে। তার আগে এরকম অনেকগুলো কেস কিন্তু কোঠারি হাসপাতালের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে আর কি। সেগুলো কিরম ভাবে কি আদায় হয়েছে না হয়েছে পরবর্তীকালে কোনো কাগজে সেগুলোর কিন্তু আর মানে পরবর্তী রিপোর্ট গুলো আর বেরোতে দেখি না। যাই হোক, আমি দেখছি যে সিপিপিআর এর একজন অর্থনীতিবিদ, তার নাম মার্টিন প্যাট্রিক, তিনি এক সমীক্ষা করে ভারতবর্ষ সম্বন্ধে বলেছিলেন যে সরকারি পরিষেবায়, স্বাস্থ্য খাতে যেখানে মানুষের 1 টাকা খরচা হওয়ার কথা, সেখানে বেসরকারি পরিষেবায় তার 24 গুণ, মানে 1 টাকার খরচাটাকে 24 টাকা নিচ্ছে তারা। এটা তো হলো তো তাহলে প্রফিটের ওপর যদি কার্ল মার্কসের কথায় বলি, তাহলে তো এটাকে আর লাভ বলতে পারবো না, এটা তো বলবো মুনাফার ওপর মুনাফা, চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এবং দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেও আমাদের রাজনৈতিক ইচ্ছা শক্তি এতটা নেই যে আমরা ভারতবর্ষের মানুষকে এটা ব্রিটিশ
সরকার যেমন ছিল মানে ব্রিটিশের থেকেও খারাপ আমরা সরকার তৈরি করে দিচ্ছি এবং ব্রিটিশের থেকেও খারাপ পরিষেবা আমাদের নাগরিকদের জন্য দিচ্ছি। এর থেকে এবং হিন্দু মুসলমানের রাজনীতি এই শিক্ষার থেকে উপরে উঠে যাচ্ছে। এটা আমাদের নাগরিক সমাজকেও ভাবতে হবে যে আজকে আপনি হিন্দু মুসলিম রাজনীতি বিভাজনের রাজনীতি করবেন, কালকে আপনার বাড়ির ছেলেটা মারা যাবে, আপনার বাড়ির বাবাটা মারা যাবে, মাটা মারা যাবে এই বিনা চিকিৎসায় অবহেলায় পুঁজিপতিদের রক্ত খাওয়া থেকে পুঁজিপতিরা শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। তারা মানুষকে মানুষের মতন দেখছে না, তারা সম্পূর্ণ এটাকে মুনাফার একটা জায়গা, মুনাফার একটা বস্তু হিসেবে তারা যে একটা গুডস হিসাবে বিহেভিয়ার করছে। তারা সম্পূর্ণভাবে প্রফেশনাল কি মারাত্মক ধরনের একটা চিন্তাধারা, যে চিন্তাধারাটা সত্যি মানবতার জন্য ক্ষতিকারক, সেই চিন্তাধারার বশবর্তী হয়ে মুনাফা চিন্তাধারার বশবর্তী যেভাবে বাঙালিকে মারা হয়েছিল। আপনি জানেন, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনি জানেন যে যেভাবে বাঙালিকে হত্যা না খাইয়ে করানো হয়েছিল পশ্চিমবঙ্গে, ঠিক আছে, যে পুঁজিপতিরা খাদ্য মজুত করে নেওয়ার কারণে, তাহলে ওইভাবেই হচ্ছে। আর ওটা কতদিন চলবে, এটা বিপ্লব না হলে হবে না, এটা একটা জনগণের মাধ্যমে একটা আলোড়ন বিপ্লব না হলে হবে না। কিছুদিন আগের ঘটনা আপনিও জানেন, আমিও জানি যে বিভিন্ন এই বেসরকারি হাসপাতালগুলো বাধ্য করত যে তাদের মেডিকেল শপ থেকে ওষুধ কিনতে হবে, বাইরে থেকে ওষুধ কিনতে পারবে না। আমাদের এখানকার যে রাজ্যের সস্তার ওষুধের যে ব্যবস্থাটা করেছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে দিল্লিতে আমাদের মোদী প্রায়শই আমরা টিভির বিজ্ঞাপনে দেখি যে 100% এই জেনেরিক ওষুধ ব্যবহার করুন, খুব ভালো এই ব্যাপারগুলো রয়েছে। কিন্তু এই হাসপাতালগুলো এতদিন ধরে বলতে বাধ্য করছিল, কিনতে বাধ্য করাচ্ছিল। কোর্টও এখন সেটাকে দেখতে বলেছে সরকারকে যে এরকম ভাবে জোর করে হাসপাতালের ওষুধ কিনতেই হবে, এটা বাধ্য করতে পারে না। আপনার যে যাকে বলছি ক্লায়েন্ট, তার কি এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে যে এই কোটারি হাসপাতাল থেকেই ওষুধ কিনতে হবে, এরকম ভাবে তাকে প্রেশার দেওয়া হয়েছিল? এ সম্পর্কে জানেন কিছু? এসব সম্পর্কে তো কিছু আমাকে বলেনি, কিন্তু আমি বিলে দেখতে পাচ্ছি যে সব ওখান থেকেই হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আপনার উপরে হয়তো জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে এদের ওটা কিনতে বাধ্য করেছিল কিনা, তাহলে আপনার মনে হয় আরেকটা পয়েন্ট আপনি হাতে পেতে পারবেন। একদম 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 একদম। আচ্ছা, সব শেষে আপনাকে যেটা বলবো, সময় খুব সামান্য রয়েছে, যে তাহলে এখন এই যে ঘটনাটা, এটা তো একক ঘটনা নয়, এরকম হাজার একজন আপনার কাছে এসছে এবং আপনার মতন একজন লয়ারকে পেয়েছেন বলে বিনা পয়সায় আপনি তাকে সামাজিক কমিটমেন্টের জায়গা থেকে সাহায্য করছেন। কিন্তু অনেকে উচ্চ আদালত তো দূরের কথা, ছোট আদালতে যেতেও ভয় পান টাকার অভাবে। কি করব, চিকিৎসা করব না নিজে খাবো, না কোর্টের পেছনে খরচা করব, না কোর্টের পেছনে ডেট অনুযায়ী দৌড়বো। তাহলে এই পরিস্থিতিগুলোর মোকাবিলাতে আপনার এই কেসটাকে যদি আমি একটা ধরি প্রতীকী একটা ব্যাপার, এইটাকে নিয়ে আপনি কতদূর কিভাবে যাবেন বলে পরিকল্পনা করেছেন? আমার খুব দুঃখ হয়েছে, আমি নিজে ভুক্তভোগী বিভিন্ন জায়গায়। আমি বেসরকারি হসপিটালে কোনোদিন দেখাই না আমি সহজে, এবং আমি নিজে সরকারি হসপিটালে যাই, আমি দেখি যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে কোনো ন্যায্য মূল্যের ওষুধ তো দূরের কথা ওষুধই পাওয়া যায় না। সেইখান থেকে আমি মনে করি এর একটা বিশাল বড় আন্দোলন হওয়া দরকার। এই নিয়ে একটা সামাজিক মানুষকে সচেতন হওয়া দরকার যে আপনাদের কাছে আইনি আছে, সবাই যে কমপ্লেন না করলে, যদি সঠিকভাবে না লড়ে, যেমন পোস্টমর্টম করালো না, এটা বিশাল বড় ক্ষতি করলো। তো আমি আগামী 22শে মার্চ শনিবার 11:30টায় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার ক্রসিং থেকে তানিক শোরুমের কাছে মেডিকেল কলেজ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছি আমরা, ঠিক আছে। হাসপাতালের সুপারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে যে 23শে মার্চ শহীদ আজম যে ভগৎ সিং এর যে আত্মত্যাগের দিবস স্মরণে আমাদের যে ইন্টাক আছে সেবা দলের সত্যগ্রহীরা ওই দিন মাথায় হলুদ পাগড়ি বেঁধে এই কর্মসূচিটি পালন করবেন। হ্যাঁ, তো এটা আমরা করব এবং এটা মিশন অভয়া বা মিশন স্বাস্থ্য ক্রান্তি কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এই আন্দোলনটা কোন ব্যানারে হতে যাচ্ছে? আমাদের আইএনটিসি সেবা দল, কংগ্রেসের আইএনটিসি সেবা দল। আচ্ছা,
আচ্ছা, আপনি নয় একদিকে আইনবিদ, আরেকদিকে কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ওয়ান অফ দা সংখ্যালঘু সেলের সম্পাদক হিসেবে আপনি এটা করতে পারছেন, কিন্তু অন্য আইনজীবীরা যারা রয়েছেন, যারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন, কিংবা এরকম ধরনের মানুষ যারা কোনো রাজনৈতিক সংগঠনে যুক্ত নন কিন্তু তারা এর মানে শোষণের বলি হচ্ছেন, তারা কিভাবে সংঘবদ্ধ হওয়া উচিত বলে আপনি আইনজীবী এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে মনে করেন? আমি মনে করি যে সঠিক আইনটাকে জানুন, আপনার অধিকারটাকে বুঝুন এবং আইনটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা উকিলদের কাছে পরামর্শ নিন। আমাদের মতন যারা সামাজিক কর্মকাণ্ড উকিল করেন তাদের নেন, সরকারিভাবে তো হবেই। আমি আরেকটা আমার সংগঠন আমি চালাই, ইন্ডিয়ান জাস্টিস ফোরাম, সেটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। সেই ফোরামের মাধ্যমেও আমি কারো যদি সেরকম প্রবলেম ও হেল্প লাগবে তো আমার পুরো টিম আছে, তারা হেল্প করবে এই বিষয়ে, আইনি পরামর্শ ফ্রি অফ কস্ট কনসালটেশন দেবে। অনেক ধন্যবাদ অশোক সাহেব আপনাকে। দিগদর্শনের যারা দর্শক এবং গ্রাহক আছেন তাদের কাছেও আপনি এটা জানিয়ে দিলেন, আমরাও জানিয়ে দিই যে এই ধরনের স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা যদি বলেন কোনো জায়গায় শোষণের শিকার হচ্ছেন, অন্যায়ের শিকার হচ্ছেন, আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন কলকাতা হাইকোর্টের আশফাক আহমেদ সাহেবের সঙ্গে, এবং দরকার হলে পরে আমাদের দিগদর্শনেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আশফাক আহমেদের সঙ্গে। এবং শুধু আশফাক আহমেদ নন, আরো বেশ কয়েকজন আইনজীবী আছেন যারা আপনাদের পাশে দাঁড়াবার জন্য সবসময় রেডি থাকেন। হয়তো তাদের কথা আপনাদের কাছে কেউ পৌঁছে দেয় না, কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এইসব আইনজীবীদের, যাদের সাহায্য নিয়ে আপনারা কিন্তু একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন। তো আমি শেষ করছি আশফাক আহমেদ সাহেব, আপনাকে পরবর্তী কোনো একটি বিষয়ের ওপর আপনার নিশ্চয়ই আমরা আবার দ্বারস্থ হব। আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়গুলো, এই আসল ইস্যুস গুলোকে আপনি তুলে ধরছেন আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে, দিগদর্শনের মাধ্যমে। আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই যে সাধারণ মানুষের কথা, মধ্যবিত্তের কথা আপনি তুলে ধরছেন আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এখানেই শেষ করছি দাদা। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।